স্বাগত অন্য পক্ষে। আমি শাহজাহান উর্মি আপনাদের সাথে আছি। নারীর অধিকারের সংগ্রাম আর নিরন্তর মর্যাদা প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে এই অনুষ্ঠানে কথা হয়। নারীর সাফল্য, ব্যর্থতা, এই সমাজে নারীর এগিয়ে যাওয়ার প্রতিবন্ধকতার ধরন আর সেই প্রতিবন্ধকতা পেরিয়ে সমতার লক্ষ্যে নারীর অপ্রতিরোধ এগিয়ে যাওয়ার প্রচেষ্টাকে আমরা তুলে ধরি। নারীবাদ আর নারী অধিকার এই সমাজে এবং পুরো বিশ্বে কি চেহারায় আছে, অন্য পক্ষ তা খুঁজে দেখে। নতুন আরও একটা বছর এলো। নানা কারণেই গত বছর নারীর জন্য গুরুত্বপূর্ণ ছিল। পুরো বছর নারী নির্যাতনের নানান মাত্রা দেখেছি আমরা। নারী অধিকার, নারীর সংগ্রাম আর নারীবাদ যে সমাজ আর রাজনীতি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বছর জুড়ে তা প্রমাণ হয়েছে। নারী ধর্ষণ, পাবলিক পরিসরে নারী হেনস্থার ঘটনা যেমন ঘটেছে, তার প্রতিবাদও হয়েছে নানাভাবে। #MeToo-র মতো আন্দোলন নতুনভাবে সামনে এসেছে। 2019 শুরুই হয়েছে নোয়াখালীর সুবর্ণচরে নারী ধর্ষণের আলোচিত ঘটনা দিয়ে। এই বাস্তবতা দাঁড়িয়ে নারীবাদ চর্চার ক্ষেত্র আগামী বছর সংকুচিত হবে, নাকি নারীরাই পথ কেটে কেটে সংগ্রাম জারি রাখবে, সমতা আদায় করে নেবে? আলোচনা আজ তাই নিয়েই। আমাদের আজকের বিষয় নারীর নতুন বছর ভাবনা। সঙ্গে আছেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক শিপা হাফিজা এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মিতি সানজানা। চাইলে আপনারাও যুক্ত হতে পারেন। স্ক্রিনে দেখানো ফোন নম্বরে ফোন করে আপনার প্রশ্ন অথবা মতামত আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। স্বাগত আপনাদের দুজনকেই। মূলত আপনাদের দুজনের সাথে কথা বলার কারণ হচ্ছে একটা বিষয় আমার মাথায় এসেছে। আমি বলছিলাম গত বছর কি কি ঘটেছে এবং এই বছর শুরু হয়েছে একটা ধর্ষণের ঘটনা দিয়ে। সেই ঘটনা নিয়ে এখন পর্যন্ত আজকেও একটু আগে আমি খবরে পড়ছিলাম যে আরও একজন ধরা পড়েছেন। আমি সেভাবে যে আপনাকে দিয়ে যদি শুরু করতে চাই যে আইন প্রচুর আছে এবং আমি মিতি সানজানার কাছে সেই একই প্রশ্ন করব। সারা বছরই আমরা এটা নিয়ে কথা বলেছি যে আমাদের প্রচুর ভালো ভালো আইন আছে, কিন্তু সমাজের যে দৃষ্টিভঙ্গি নারীর প্রতি সেটা না পাল্টালে আসলে এই আইন সেরকম কোনো কাজে আসবে না, এবং তাই হয়েছে। পুরো বছর জুড়ে আমরা তাই দেখেছি। প্রথমে যদি একটু বলেন যে গত বছরের অ্যানালিসিসটা যদি আমরা করি, তারপরে আমরা যাব যে এই বছরে আমরা কি করতে পারি। বিগত কয়েক বছর ধরে আমরা যদি নারীর অবস্থানটা দেখি, হ্যাঁ, অনেক ব্যাপারই অনেক উন্নতি হয়েছে। বিভিন্ন ভালো ভালো পজিশনে নারীরা এসেছেন, সিদ্ধান্ত গ্রহণের জায়গায় তারা এসেছেন, সেটা সত্য। আমরা নারীকে খেলাধুলায় যদি দেখি, নারীর স্কুল, কলেজ এবং উচ্চতর শিক্ষায় যদি দেখি, নারীর অগ্রগতি অবশ্যই হয়েছে। আমরা যদি এন্টারপ্রেনিয়রশিপে দেখি, বিজনেস এরিয়াতে নারীরা অনেক অবিশ্বাস্য রকমের সাফল্য অর্জন করছেন, সেটা যেমন সত্য। আর আমাদের রাজনীতিতে নারীরা যারা আছেন, যারা ছিলেন, অনেকেই এর মধ্যে খুবই উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। এটা বলার অপেক্ষা রাখে না, কারণ যারা আছেন অত্যন্ত নেতৃত্বস্থানীয়, আমাদের প্রধানমন্ত্রী, আমাদের স্পিকার যারা আছেন, প্রত্যেকেই তাদের নিজস্ব ভূমিকা, একটা বিরাট ভূমিকা রেখেছেন, যা অন্যান্য সকল নারীর জন্যই একটা পাথেয় হয়ে থাকে। তবে আবার যদি অতি সাধারণ নারীদের কথা বলি, তাদের জীবনযাপন যারা নিজে নিজে করতে হয়, সেই নারীরা আবার অনেক সময় বেশ সমস্যায়ও পড়েছেন। বিশেষ করে আমরা যদি দেখি নারীর প্রতি সহিংসতা, তাহলে দেখেছি বিগত কয়েক বছরে নারীর প্রতি সহিংসতা এবং শিশুর প্রতি সহিংসতা বেড়েছে। আমরা যে ধরনের ডেটা কালেক্ট করি, যে ধরনের ডেটাগুলো আমরা অ্যানালাইসিস করি, তাতে কিন্তু এটা বেড়েছে, বই কম নয়। কিন্তু সেই তুলনায় আমরা দেখতে পাই নাই যে এদের বিচারের সুব্যবস্থা কিংবা দু একটা বিচার হলেও সেই বিচার কার্যকরীভাবে এটা ইমপ্লিমেন্টেড হওয়াটা খুব একটা লক্ষ্য করা যায় নাই। কাজেই এই জায়গাটা আমাদের এই বছর আমরা দেখতে চাই, যে জায়গাগুলো যেন পরিবর্তন হয়। বিশেষ করে সুশাসন যখন বলবো, আমাদের এই বিজিত দলের ম্যান্ডেটেও আছে সুশাসনের কথা, রুল অফ ল এর কথা। সুশাসন, রুল অফ ল থেকে সবচেয়ে বেশি বঞ্চিত হচ্ছেন তারা হচ্ছেন আসলে নারী, মাইনরিটিস, চিলড্রেন। সো কাজে আমরা আশা করব এই বছরের সুশাসনটা যেন সত্যিকার অর্থেই সুবাতাস বয়ে নিয়ে আসতে পারে। আরেকটা ব্যাপার আমার খুব মনে হচ্ছে যে আমাদের, যেটা অলরেডি আপনিও মেনশন করলেন, এই যে শিক্ষা, অ্যাওয়ারনেস, আমার আচার আচরণের পরিবর্তন।
আইন তো এক জায়গায় আছে, আইনের কাছে যাব যখন ঘটনা ঘটে যাবে, বিপদটা হয়ে যাবে, কিন্তু তার আগে মানুষ মানুষকে ভালোবাসবে, মানুষ মানুষের সাথে সম্পর্ক তৈরি করবে, যে সম্পর্ক হবে সম্মানের, মর্যাদার, সেই জায়গাগুলো থেকে যেন আমরা বেশ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। আমাদের শিক্ষা ব্যবস্থায় আমরা খুবই অনেক বেশি আনন্দিত, আমাদের শিক্ষাতে নারী স্থান বেড়েছে, জেন্ডার প্যারিটি বেড়েছে প্রাইমারি সেকেন্ডারি এডুকেশনে, কিন্তু আমার মনে হয় কোয়ালিটি শিক্ষা, যেটা আবারও ম্যান্ডেটে, যেটা ম্যানিফেস্টোতে আছে, কোয়ালিটি শিক্ষা যদি বলি তাহলে গোজ ফর বোথ ম্যান এন্ড আমরা উইমেন। আরেকটু মানে মনে হয় যে নিশ্চয়ই এগুলো নিয়ে আলোচনা করতেই পারবো। মিটি সানজানা, আপনার কাছে আমার যেটি জানা সেটি হচ্ছে যে শহরের নারীদের জন্য বেশ কয়েকটা ক্যাম্পেইন আমরা দেখেছি, হ্যাশট্যাগ মিটু দেখেছি। জানি না তৃণমূলে এরকম কোনো হ্যাশট্যাগ মিটুর ব্যাপার আছে কিনা। মানে সোশ্যাল মিডিয়া বা সামাজিক গণমাধ্যম সারা বছরই বেশ সোচ্চার ছিল। রূপার ঘটনাটি আমরা দেখেছি, খুব দ্রুত বিচার হয়েছে। কিন্তু যেটি শিপা হাফিজাও বলছিলেন যে একেবারে যারা প্রান্তিক নারী এবং যারা শহরেও যারা খেটে খাওয়া নারী, তাদের যে সমস্যাগুলো সেগুলো বোধহয় আমরা যারা এই সমস্ত জায়গায় বসে কথা বলি তারাও যে সবসময় খুব একটা বলতে পেরেছি তা নয়। সেই জায়গা থেকে দাঁড়িয়ে নারীর বছরের নতুন ভাবনার কথা যদি জানান আপনি। আপার সাথে আমি আসলে বলতে চাই তাল মিলিয়ে যে নারীর প্রতি সহিংসতা কিন্তু আসলেই আমরা যে গত বছরের সার্ভে জরিপ এগুলো দেখেছি তাতে কিন্তু বেড়েছে। তো আপনি যেটি বলছিলেন যে হ্যাশট্যাগ মির টুর যে আপনার একটি আন্দোলন বাংলাদেশে আসলে শুরু হয়েছে, তো এটি আমাদের জন্য অত্যন্ত আসলে আশার কথা। কেন আমরা কিন্তু মানে যখন ইন্ডিয়াতে পর্যন্ত এটি অত্যন্ত ঝড় তুলেছে, পাকিস্তানের মতো একটি রাষ্ট্রে যেখানে আপনার বিভিন্ন আপনার নামকরা সঙ্গীত শিল্পী এবং অনেক প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে কিন্তু আপনার পাকিস্তানের মতো দেশেও আপনার এই আন্দোলনগুলো কিন্তু প্রচন্ডভাবে আপনার আলোড়িত করেছে সবাইকে। বিচার কার্য অলরেডি চলছে, অনেকগুলো ল্যান্ডমার্ক কেস অলরেডি চলছে। সো বাংলাদেশে আমরা বেশ কিছু মানে এটার আন্দোলন দেখতে পাশাপাশি পেলাম। বলছি যে প্রান্তিক নারীদের জন্য আসলে আমরা কি বলতে পারছি বা কি করতে কতখানি কি করতে পারছি আসলে। আসলে কি আমরা যদি সহিংসতার দিকে দেখি যে বাংলাদেশে যত ভায়োলেন্স হয় তার ভেতরে 2/3 হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে পারিবারিক সহিংসতা, এবং এখানে আপনার সবখানে কিন্তু হচ্ছে। প্রান্তিক নারীরা যেমন শিকার হচ্ছেন সহিংসতার, সেই সাথে সাথে কিন্তু শহরাঞ্চলে মধ্যবিত্ত, উচ্চবিত্ত প্রত্যেকটি জায়গায় কিন্তু এই ঘটনাগুলো ঘটছে। কিন্তু মানে যখন এগুলো উচ্চবিত্ত বা শহরাঞ্চলে হচ্ছে সেগুলো অনেক বেশি আমার কাছে মনে হয় ক্লোজ ডোরের ভেতরে থাকে। সেই সাথে আমরা যদি কম্পেয়ার করি প্রান্তিক নারীদের, তাহলে কিন্তু আমরা আসলে দেখতে পাই যে প্রান্তিক নারীরা উনারা কিন্তু আসলে বিচার প্রার্থী অনেক বেশি, তারা বিচারের সাহায্য কিন্তু অনেক বেশি তারা চান এবং বিচারের আশ্রয় তারা অনেক বেশি নেন। আবার উল্টো তো শোনা যায় যে না, তারা সেই পর্যন্ত যেতেই পারেন না, মানে বিচারের দুয়ার পর্যন্ত। এই চিত্রও আছে। জি, বিচারের দুয়ার পর্যন্ত যে যেতে পারছেন না তার ভেতরে একটি মূল কারণ অনেক সময় থাকে আপনার যে প্রভাবশালীরা হয়তো তাদের উপরে চাপ, কিন্তু তাদের ওই ইচ্ছেটা কিন্তু আছে বা তাদের কিন্তু ওই শক্তি বা সাহস কিন্তু আছে যে বিচারের আশ্রয় নেবার। কিন্তু অনেক সময় দেখা যায় যে একটা পর্যায়ে এসে হয়তো আপনার সাক্ষ্য প্রমাণের একটি ব্যাপার থাকে, যেখানে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণের অভাবে একটি মামলা কিন্তু নষ্ট হয়ে যায়। এবং অনেক ক্ষেত্রে আসলে দেখা যাচ্ছে যে লিগ্যাল এড সার্ভিসেস যেগুলো আছে, যে বিনামূল্যে যারা আপনার আইনি পরামর্শ দেওয়া হয় বিভিন্ন জায়গায়, সেখানে হয়তো খুব ভালোভাবে তারা সার্ভিসগুলো যখন পাচ্ছেন না, একজন নারী যখন আপনার বিচার চাইতে যান তখনও কিন্তু তাকে আরেকটি পুরুষের মুখাপেক্ষী হতে হচ্ছে। মানে ওভারঅল স্ট্রাকচারটা তো আসলে আপনার নারী বান্ধব নয়, নারী বান্ধব নয়। সো তার মানে আমরা যে এত দিন ধরে কথা বলছি এখনো নারী বান্ধব একটা স্ট্রাকচার আমরা করতে পারি না। 97% এই যে এই বছরই একটি সার্ভেতে আমরা দেখেছি যে 97% আপনার নারীরা বিচারের বাইরে থেকে বিচারে যাচ্ছে কিন্তু তাদের ফেভারে রাইটই হচ্ছে না। সো দেখা যাচ্ছে মাত্র 3% মহিলারা নারীরা আপনার রায়টা পাচ্ছেন তাদের ফেভারে। সো এই যে 97% যে মামলাগুলো, এটি দেখা যাচ্ছে যে শুনানির স্টেজ পর্যন্তই যেতে পারছে না, হিয়ারিং পর্যন্তই আসলে মামলাটি যাচ্ছে না। তো এটি আসলে শুধু যে নারীর বিষয় তা না, আপনি জমি জমা বলেন, যে কোনো কিছু বলেন, ওভারঅল আমাদের যে বিচার ব্যবস্থা সেখানেই তো মানে এটি একটি আসলে বড় গ্যাপ রয়ে গেছে। এখানে একটা ব্যাপার আছে, আমরা যেটা গতবারও অনেকবার বলেছি, গত বছরও, যে ডোমেস্টিক ভায়োলেন্স যেগুলো হচ্ছে, নারী সেটা যদি কমপ্লেনটা নিয়ে যায়, সেখানে থানাতে গেলে ওরা ওটাকে যৌতুক লিখে দিয়ে দিচ্ছে। সো যার ফলে এটা তো আর ধোপে টেকে না আর পরে। সো এই যে
নারীর সমস্যাগুলোকে সমস্যা বলে জানা এবং মেনে নেওয়া, নারী যে কথাটা বলেছে সেই কথাটাই ঠিক বলে মেনে নেওয়া, এই টেন্ডেন্সিটা আমাদের কালচারে নাই। তো যারা আমরা পজিশন পাওয়ারে আছি, সে ওই ছোট থানাতেও হোক, তাদের কিন্তু ভাবছে নারী বলছে ওটা তো ভুল, কিন্তু জমি জমার বেলা হ্যাঁ এই দাগ ওই দাগ কি সব লিখে বা আজকে আপনি চিন্তা করেন একটা ছিনতাই হচ্ছে, তো তখন কিন্তু নারী হোক বা পুরুষ হোক যে কোনো ব্যক্তি উনি ভাবে আচ্ছা ঠিক আছে এটা নিয়ে আবার আমি থানায় যাবো, ওভারঅল বিচার ব্যবস্থাটি আসলে মানে নারীর জন্য সেটি আরো অনেক বেশি আসলে কঠিন হয়ে দাঁড়ায়। আমরা একটু ধর্ষণের বিষয়ে কথা বলবো। আসলে গত পুরো বছর ধরেই এটা একটা খুব আলোচনায় ছিল, এবং বিশেষ করে পাবলিক হ্যারাসমেন্ট। আমরা একটা বিরতির সময় বোধহয় পৌঁছে গেছি, বিরতি থেকে ফিরে এসে আমরা এই বিষয়টি নিয়ে একটু কথা বলবো। একটা বিরতি নিচ্ছি, অন্যপক্ষে আজ সাথে আছেন শিপা হাফিজা এবং মিতি সানজানা। আমরা কথা বলছি নারীর নতুন বছরের ভাবনা নিয়ে। সঙ্গে থাকুন, বিরতির পর ফিরছি। বিরতির পর আবারও স্বাগত। অন্যপক্ষে আমরা আজ কথা বলছি নারীর নতুন বছর ভাবনা নিয়ে। সঙ্গে আছেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক শিপা হাফিজা এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মিতি সানজানা। আমরা বিরতির সময় সোশ্যাল মিডিয়া নিয়ে কথা বলছিলাম। এক ধরনের কালচার অফ ডিনায়াল আমরা দেখতে পাই। অনেকেই কোনো একটা ঘটনা ঘটলে আরেকজন কেন কিছু বলছে না সেই বিষয় পোস্ট আমরা দেখতে পাই, এবং যেহেতু সোশ্যাল মিডিয়া এখন খুব বেশি ব্যাপ্ত, ফলে সেখানকার আলোচনা কিন্তু আমাদের ব্যক্তিগত আলাপচারিতার থেকে শুরু করে আন্দোলন সংগ্রাম সব জায়গাতেই আসে, এবং তখন ওই কথাটা আসে যে অমুক জায়গায় কথাটা বলা হলো, এই জায়গায় কেন বলা হলো না। এই যে একজন আরেকজনকে ধাক্কা দেওয়া, খানিকটা মানে কালচার অফ ডিনায়াল, এবং হচ্ছে নিজে দায়িত্ব না নেওয়া, অন্যকে দায়িত্ব নিতে বলা সব সময়, এই জায়গা থেকে আসলে বের হয়ে আসার উপায় কি? এটি তো আসলে আপনার সব সময় আমাদের ধরেন টেন্ডেন্সি। এই যে সুবর্ণচরের যে ঘটনাটি, এখানে আমি কিন্তু এই কয়েকদিন যাবত শুধু একই কথা শুনতে পাচ্ছি যে এই অমুক অর্গানাইজেশন কোথায়, সারা বছর যারা এইসব নিয়ে মিডিয়াতে আলোচনা করেন তারা কোথায়। এখন যে যার অবস্থান থেকেই তো প্রতিবাদ করতে হবে। এটি তো আপনার ধরেন পার্টিকুলারলি অমুক তমুক XYZ কারো দায়িত্ব না, এখানে এটি তো সবার একটি সামগ্রিক দায়িত্ব, যাতে করে আমরা মানে এই ধরনের ঘটনাগুলোর প্রতিরোধ। এবং আপনি দেখুন যে এই যে এরকম একটি ঘটনা, একজন মহিলা তিনি গ্যাং রেপ হচ্ছেন এবং সেখানে কিছু নির্দেশদাতা আছে, শক্তিশালী পক্ষ অন্যদেরকে ইন্ধন যোগাচ্ছে। তো এই ক্ষেত্রে আপনি চিন্তা করেন যে এই যে প্রতিবাদের ভাষা, তো সেখানে একটি গ্রামে যে ঘটনাটা হচ্ছে সেখানেও তো একটা প্রতিবাদের, এবং সামগ্রিকভাবে যদি মানে এটার আসলে প্রতিবাদ করা না হয়, যার কারণে তাহলে তো এগুলো ঘটনা আসলে ঘটতেই থাকবে। এবং আমরা যেটা আলোচনা করছিলাম আপার সাথে, যে এক্সাম্পলারি পানিশমেন্ট যে ক্রিয়েট করা যেগুলোর জন্য, যে এমনভাবে তাদেরকে পানিশমেন্ট দিতে হবে যে এই ঘটনার থেকে আরো 10 জন যাতে শিক্ষা গ্রহণ করে যে এই ধরনের মানে ব্রুটাল অ্যাক্টিভিটি এটি কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না। সেগুলো কিন্তু খুব একটা আসে না। এই যে রূপা নামে একটা মেয়েকে যে বাসের মধ্যে ধর্ষণ করে মেরে ফেলা হলো এবং তাদের খুব দ্রুত বিচার হলো এবং মৃত্যুদণ্ড হলো, কই তারপরে সে হয়েছে কি না কার্যকর হয়নি, বা সেই খবরগুলো কিন্তু খুব একটা আর গণমাধ্যমে আমরা এরপরে আর ফলো করি না। এই জিনিসগুলোই কিন্তু আসলে ফলো করাটা খুব ইম্পর্টেন্ট, যে শাস্তি হচ্ছে ঠিক যেভাবে আমরা রেপ যখন হচ্ছে তখন যেভাবে প্রতিবাদ করা হচ্ছে এবং সেই ঘটনাগুলোকে সামনে আনার জন্য মিডিয়া একটি অ্যাক্টিভ ভূমিকা পালন করছে, সোশ্যাল মিডিয়াতে মানুষ অ্যাক্টিভ ভূমিকা, সেই সাথে সাথে শাস্তিগুলো যখন হচ্ছে প্রপারলি, যখন জাস্টিস পাচ্ছে একজন, সেই বিষয়গুলোকে যদি ঠিক একইভাবে ইকুয়ালি হাইলাইট করা হয় তাহলে কিন্তু অবশ্যই অপরাধীদের। আমরা যদি নতুন বছরে এটা শুরু করতে পারি সবাই মিলেই, যে এই সুবর্ণচরের যে ঘটনা আমরা জানি অ্যারেস্টেড হয়েছে 5 জন, এখন আমাদেরকে ফলো আপ করা যে এরপরে বিচার হচ্ছে কিনা, বিচার কার্যকরী হচ্ছে কিনা, শাস্তিযোগ্য অপরাধ হলে শাস্তি তারা পাচ্ছে কিনা, আর যে রেপ হলো তার কি রকম সহযোগিতা পাচ্ছে, এই ফলো আপটা আমাদের বোধহয় এখন লাইমলাইটে নিয়ে আসতে হবে। অন্যান্য দেশে তো হচ্ছে, আপনার ভারতে আপনি দেখুন যে নির্ভয়া যে কেসটি, বাসে যে রেপ হয়েছে মেয়েটি, তারপরে এত প্রতিবাদ, এত আন্দোলন, তারপরে ওদেরকে তো ইমিডিয়েটলি 2 মাসের মধ্যে ল চেঞ্জ করা হয়েছে। এত বছরের 100 বছর পুরনো ল কিন্তু 3 মাসের মধ্যে তারা মানে অ্যামেন্ডমেন্ট হতে হয়েছে। তো এই একটা বিষয় আমরা যদি বলি যে একটু আমরা আপনারা যারা কাজ করছেন, এই বিষয়টা কি একটু মানে মাথায় রাখার বিষয় আছে কিনা, যে সাহসটা করা। অনেকেই বলেন যে বিশেষ করে আমরা এখানে বসে খুব সহজে এই কথাগুলো বলতে পারি, কিন্তু একটা গ্রামে প্রান্তিক একটা
জনগোষ্ঠীতে বা তৃণমূলের মধ্যে অথবা সংখ্যালঘু একটা পরিবারের কোনো নারী যখন এই ধরনের কোনো ঘটনার শিকার হন, ধর্ষণ বা এই ধরনের মতো কোনো ঘটনার শিকার হন, আমরা এখানে বসে যত সহজে কথাগুলো বলতে পারি, তার পক্ষে সেই বিষয়টা সামনে নিয়ে আসা অতটা সহজ নয়। এই সাহসটা আসলে কে দেবে? তার নিজের তো আসলেই তার নানান কারণেই সেটি সম্ভব নয়। সেই সাহসটা তো আসলে আমাদের জোগাতে হবে। আমরা কি সেই দায়িত্বটা ঠিকঠাক মতো পালন করতে আমাদের পারছি? চোখে ভাসছে মা আর মেয়েকে, কারণ কিছুদিন আগে আবার দেখা হয়েছিল, মেয়েটা রেপ্ট হয়েছিল এবং বিচার সে পায়নি, বিচারটা ওর এগেইনস্টে গেছে। কিন্তু আমরা আবার আপিল করেছে ওরা। এখন আস্ত এরিয়াতে তারা মাইনরিটিজ অলসো, আস্ত এরিয়াতে ওরা দুজনই শুধু মা মেয়ে, আর তো সবাই ওদের এগেইনস্টে। এখানে সাহসটা কে দেবে? আমি একটা সংস্থা হিসেবে কতক্ষণ দিব, কিংবা আমাদের যারা পার্টনার্স আছে দিচ্ছে, অবশ্যই দিচ্ছে, এখন পর্যন্ত আছি আমরা, বাট সেটা কতক্ষণ? যত আমরা বলছি আমরা তো আছি, বাট আমাদের শক্তি কতটুকুন? কারণ আমাদের তো শক্তির একটা লিমিট আছে। তো সেইখানেই, সেই জন্য আমি বলছিলাম সুশাসন এত গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা বিষয়, এটা একটু ভেরি রিমোট এরিয়া, এই জন্য মানুষজন কাছাকাছি নাই সাহায্য করার মতন, কিন্তু অন্যান্য এরিয়া, একটু আগে আমরা আলাপ করছিলাম, এই যে গ্রুপগুলো কাজ করে, কমিউনিটিস গ্রুপস, সেটা শুধু নারী হতে পারে, পুরুষ হতে পারে, লয়ার্স হতে পারেন, মানবাধিকার সংরক্ষণ সমিতি হতে পারে, কিংবা যৌথভাবে নারী পুরুষ পাড়া প্রতিবেশী, এই পাড়ায় পাড়ায় কিন্তু আন্দোলন তৈরি করতে হবে এবং এটা সম্ভব। আমি অনেক জায়গায় দেখেছি এটা কিন্তু টিকে আছে, বাস্তবে হচ্ছে। তাদের পাড়াকে তারা সেফ রাখছেন। এখন এইসব ব্যাপারে আজকাল কিন্তু কর্মযোগ কমে যাচ্ছে, কারণ এগুলাতে মানুষ এখন অনেক হাইফাই কাজ করতে চায়, এগুলো করতে চায় না। এগুলোর জন্য ওরকম ফান্ড অ্যাভেলেবিলিটি অনেক কমে গেছে। আমি অনেক দিন ধরে এই করছি। আমাদের আসলে দরকার হচ্ছে আমাদের উইমেন অ্যান্ড চাইল্ড অ্যাফেয়ার্স মিনিস্ট্রির ক্র্যাশ প্রোগ্রাম নেওয়া এবং মানুষকে সংযুক্ত করে, কারণ এই কাজটি কোনো আইনেও হবে না, বিশেষভাবে কোনো একটা অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে হবে না। ইট হ্যাজ টু বি লিঙ্কড উইথ পিপল, ওই জায়গার কমিউনিটি গ্রুপস অফ পিপল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড যা জুডিশিয়ারি, পুলিশ, অ্যান্ড ইট ইজ পসিবল। ক্র্যাশ প্রোগ্রাম যদি নেয়, এমনও যদি হয় যে আপনারা কারা কারা এটাতে কাজ করতে চান, আসলে অনেক সংস্থা আছে কাজ করে, তাইলে আপনি এরিয়া ভাগ করে দেন যে এই কয়টা এরিয়া এরা করবে, আর সরকারের এরিয়া তো আছেই। আমরা একসময় করেছিলাম, আমরা যখন কি বলে ওটা, ওই টিউবারকুলোস কি বলে ওটা, ইনজেকশন দেয় যায় বাচ্চাদের ইমিউনিটির জন্য, সেটা তো টিকা যে দেয়, টিকা যখন হয়েছিল তখন তো সরকারের সাথে কিছু সংস্থা জায়গা ভাগ করে নিয়েছিল এবং তখনই আমরা 20% থেকে 75% বেড়েছিলাম। এটা যদি টিকা দিতে পারি, আই নো ভায়োলেন্স ইজ নট সো সিম্পল এন্ড ইজি, বাট এটলিস্ট আমরা তো বলতে পারবো যে আমরা এইরকম কাজ করছি। এইটা আমাদের রাষ্ট্রকে নিতেই হবে, নতুন রাষ্ট্র, আমাদের অনেক আশা, এরকম একটা কাজ আমাদেরকে হাতে নিতে হবে। জনসম্পৃক্ততার কথা সেভাবে বললেন যে আমাদের সরকারি যে নীতি নির্ধারণে যারা থাকেন নারী ইস্যুতে, তারা আসলে মানে আমি যতখানি দেখেছি যে তারা কিছু রুটিন ওয়ার্ক করেন, কিছু উন্নয়নের কাজ, কিছু মেয়েদেরকে সেলাই শেখানো, কিছু ট্রেনিং দেওয়া ইত্যাদি ইত্যাদি, বা আইনি সহায়তা, মানে বিষয়গুলো যে ব্যাপকভাবে জনসম্পৃক্ত হওয়া উচিত এবং নারীর সমস্যার যে ধরন পাল্টেছে সেই বিষয়টা আসলে খুব একটা প্রতিফলিত হয় বলে আমার মনে হয় না। তো নতুন বছর এসেছে, আসলে এই বিষয়গুলো আমাদের কতখানি তুলে ধরা উচিত বলে না, আমার কাছে মনে হচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচার দিকে যদি তাকাই, যে অনেক ধরনের আসলে কিন্তু আপনি বলেন নানা ধরনের হেল্পলাইন গুলো চালু হয়েছে, যেগুলো যেখানে আপনার সাথে সাথে তারা মানে ভিকটিম সাপোর্ট সেন্টার গুলো সাথে সাথে তারা রেসপন্স করছেন ইমিডিয়েটলি, শিশুদের সহযোগিতার জন্য 1098 যে নাম্বারগুলো। সো এই যে আপনার এই সাপোর্টগুলো, এখানে যে কোয়ালিটি, যেটা সার্ভিসের কোয়ালিটি যেটি, এগুলোকে আসলে একদম এনশিওর করা যেটি, এটি খুবই জরুরি। আমরা যেমন জানি যে আইন কিন্তু অনেক ভালো ভালো আইন রয়েছে, নারী বান্ধব আইন রয়েছে, আইনের অধীনে নানা ধরনের সুবিধাও কিন্তু নারীরা পাচ্ছেন। এই যে পারিবারিক সহিংসতা প্রতিরোধ এবং প্রতিরোধ যে আইনটি 2010 সালের, এটার অধীনে কিন্তু নানা ধরনের আপনার ক্ষতিপূরণমূলক আপনার আদেশ পাচ্ছেন তারা। অনেক সময় সেফ কাস্টাডিতে তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা, অর্থনৈতিকভাবে যারা অ্যাবিউজ হচ্ছেন, মানসিকভাবে যারা অ্যাবিউজ হচ্ছেন, এই প্রত্যেকটি বিষয় এসেছে।
কিন্তু আমাদের এই যে ভিকটিম সাপোর্ট সেন্টার, যে একটা সেফ হোমে কি করে তাড়াতাড়ি দ্রুত সরিয়ে নেওয়া যাবে, সো এখন ব্যাপার হচ্ছে কি যে এত ওভারবার্ডেন্ড সরকারি প্রতিষ্ঠানগুলো যারা রয়েছে তারাও তো আসলে অনেক ওভারবার্ডেন, এবং এখানে কিন্তু এনজিওদেরকেও একটি বড় দায়িত্ব দেওয়া হচ্ছে, যে যারা আপনার এনফোর্সমেন্ট অফিসার আছে জেলায় জেলায়, যাদের একটি দায়িত্ব যে কি তারা যে ভিকটিমের পক্ষে থানায় যোগাযোগ করা। সো এই বিষয়গুলোকে যদি আরো বেশি আপনার স্ট্রেনথেন করা যায়, আরো শক্তিশালী করা যায়, আরো বেশি কার্যকর করা যায়, তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আরো আসলে করতে হবে বিষয়। তার মানে তাহলে আমরা আসলে ঠিক কার কাছ থেকে আশাটা করব? মিতি সাজানা বলছেন যে সরকারি প্রতিষ্ঠানগুলো বা আইন শৃঙ্খলা সবকিছু মিলে ওভারবার্ডেন একটা ব্যাপার আছে, ওভারবার্ডেন। তো সেই ক্ষেত্রে আবার এনজিও যারা করেন তারা বলছেন যে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা সহায়তা দেওয়ার চেষ্টা করছি। ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় আমরা দেখি একজন আরেকজনের উপরে চাপিয়ে দেন, ফলে আমি তো দেখতে পাচ্ছি যে আসলে সব জায়গাতেই একজন শুধু আরেকজনকে ধাক্কা দেওয়ার একটা প্রবণতা, নিজে কোনো দায়িত্ব না নেওয়ার প্রবণতা আমাদের মধ্যে আদিম প্রবণতা, নতুন কিছু নয়। কিন্তু সেইখান থেকে তো বেরিয়ে আসতে হবে। অনেক জায়গায় আমরা বেরিয়ে এসেছি, তো সেখানে একটা যৌথ আসলে কাজটা যৌথভাবেই করতে হবে। সরকার থাকবেন, হয়তো অন্যান্য সংস্থা থাকবেন, সরকার তো থাকতেই হবে অন্যান্য সংস্থার সাথে নিয়ে, কিন্তু জনগণকে নিয়ে। আমার নিজে আমি জীবনে অনেকগুলো প্রোগ্রাম দেখেছি এবং অনেক বড় বড় প্রোগ্রাম আমরা করেছি। স্টুডেন্টস, টিচার, স্কুল ম্যানেজমেন্ট কমিটি এবং পাড়ার লোক বা প্রতিবেশী। সেইখানে বাচ্চা 11 বছরের বাচ্চা রেপড হয়েছে 2 দিন আগে, পরীক্ষা দিয়েছে এসে আমার সাথে। কিছুদিন পরে যখন দেখা হচ্ছে বলছে আমার তো কোনো দোষ ছিল না, মানে আমার তো কোনো কিছু নাই, হ্যাঁ আমার একটু কষ্ট হয়েছে। এটা করার একমাত্র উপায় ছিল তার ফ্রেন্ডসরা, তার বাবা মা, তার টিচাররা সবাই ওকে সাপোর্ট দিয়েছে। ও ভেবেছে এটা একটা অন্যায় হয়েছে ওর উপরে, এটার জন্য ওর কোনো দায় কেউ দেয় নাই। আবার আরেকটা বাচ্চাকেও দেখেছি, তাকে এত সাপোর্ট দিয়েও সে কিন্তু ঘর থেকে আর বের হতে চায় না, সে চায় না, না তার প্যারেন্টস চায় না। সো এই কাউন্সেলিং গুলো ওই পর্যায়ে তো আমরা কখনো দিতে পারি নাই। কাজ করতে হবে সবাইকে নিয়ে এবং কাজ করা সম্ভব, তবে এটার জন্য ভালো করে প্ল্যান করে, ওই শুধুমাত্র আমরা 300 জনকে 500 জনকে 5000 করেছি বলে খুশি হয়ে নিয়ে নিয়ে বিদেশ গিয়ে দেখানো, ওইগুলা বন্ধ করে হাজার লাখো কোটির সাথে কাজ করতে হবে। আমরা এই জনসম্পৃক্ততা নিয়ে আবারও ফিরবো বিরতির পর। একটা বিরতির সময় পৌঁছে গেছি। কথা বলছি আজ নারীর নতুন বছর ভাবনা নিয়ে। সঙ্গে আছেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক শিপা হাফিজা এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মিতি সানজানার সঙ্গে থাকুন। বিরতির পর ফিরছি। বিরতির পর আবারও স্বাগত। অন্য পক্ষে আমরা কথা বলছি আজ নারীর নতুন বছর ভাবনা এই বিষয়ে আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক শিপা হাফিজা এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মিতি সানজানা আমাদের সাথে আছেন। শিপা হাফিজা বিরতির আগে একটা খুব ভালো বিষয় তুলেছেন, যেটি হচ্ছে যে জনসম্পৃক্ততা, যেটি আমিও বলছিলাম যে এই যে এই ধরনের ধর্ষণের ঘটনা, সুবর্ণচরের ধর্ষণের ঘটনা থেকে শুরু করে যত ধর্ষণের ঘটনা আমরা দেখেছি, আমরা দেখি না যে আমাদের মানে মহিলা যেই আছে মন্ত্রণালয় আছে, সেখান থেকে কোনো প্রতিবাদ আসে বা সেখান থেকে কোনো বিবৃতি আসে যে আমরা এটাকে শক্তভাবে, মানে সেটা আইন শৃঙ্খলার হাতে তখন চলে যায়। আমার প্রশ্ন হচ্ছে যে এই যে একটা ট্যাবু আছে বোধহয় এক ধরনের, যে একটা মেয়ে রেপ হলে সেটা নিয়ে আর ঠিক সরকারি পর্যায় থেকে কথা বলা সেই রকম হয় না। এই ট্যাবুগুলো আসলে কিভাবে আমরা আমাদের কবে আমরা ভাঙবো বা কিভাবে ভাঙবো? না, এখন আপনি যখন একটি ব্যাপার যখন আপনার বিচারাধীন থাকে, যতক্ষণ না পর্যন্ত আপনার সাবজুডিস ম্যাটার, যতক্ষণ পর্যন্ত না অভিযুক্ত তার বিরুদ্ধে আপনার সব ধরনের অভিযোগ প্রমাণিত হচ্ছে, কারণ আপনি কিন্তু এর সাথে সাথে জানেন যে প্রচুর ফ্যাব্রিকেটেড এবং ফলস কেসও কিন্তু আসে। কাজে যখন একটি ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠছে এবং এটি একটি ক্রিমিনাল, তখন পর্যন্ত কিন্তু প্রিজাম্পশন অফ ইনোসেন্স বলে একটি প্রিন্সিপাল আমাদের আছে, এবং যার মাধ্যমে আমি যখন বিচার কার্য শেষ না হওয়া পর্যন্ত কিন্তু আপনার আসলে সরকারিভাবে এই ধরনের কোনো বিবৃতি এটি দেয়া সম্ভব না। আমি শুধু বিবৃতির কথা বলছি না, আমি বলছি যে এই যে জনসম্পৃক্ততার কথা শিপা হাফিজা যেটি বললেন, যে শুধুমাত্র কিছু রুটিন ওয়ার্ক বা এতজনকে প্রশিক্ষণ দেওয়া হলো, এতজনকে কম্পিউটার প্রশিক্ষণ, এতজনকে সেলাই প্রশিক্ষণ, এগুলোর বাইরেও যে নারীর জীবন এখন অনেক বদলে গেছে, সে গ্রামে হোক শহরে হোক, সেই বিষয়গুলোর সঙ্গে সম্পৃক্ততা রেখে যে এখন কাজ করতে হবে একটা মিনিস্ট্রিকে, সেই বিষয়টা আমরা মিস করে যাচ্ছি। কমপ্লিমেন্ট করি এখানে, ইটস নট দ্য কেস যখন দায়বদ্ধ হয়ে গেল এইসব না, যখন ঘটনা একটা ঘটেছে
সেটা তো আমরা সবাই জানি যে সত্য কি মিথ্যা আমরা জানি না, কিন্তু আমরা এটুকুন বলি যদি এরকম একটা ঘটনা যদি কোনো ধর্ষণ ঘটে থাকে তাহলে আমরা নিশ্চিত এর বিচার করব। এটা একটা বড় অন্যায় কাজ, এটা বিচারের অধীনে আসবেই এবং অতি সত্বর আমরা করব। এটা একটা অসংখ্য ভয়ঙ্করভাবে একটা অন্যায় কাজ করেছে, মানবতাহীনতার কাজ করেছে। এই কথাগুলো আমরা আজ পর্যন্ত কোনো দিনও উচ্চ পর্যায়ের আমাদের যারা মন্ত্রী মহোদয়রা আছেন, সেটা ওই মন্ত্রণালয়ের না কোন মন্ত্রণালয়, ডাজন্ট ইভেন ম্যাটার, তার দায়িত্ববান সারা দেশের জন্য, এই কথাগুলো কেন তারা বলেন না? এটা কি ট্যাবুর জন্য? আমাদের কাছে মনে হয় আমরা কখনো শুনি নাই ধর্ষণ হলে, রাস্তায় বিভিন্নভাবে নারী নির্যাতন হলে কখনো আমাদের যারা দেশের জনগণের যারা প্রতিনিধি তারা সেই কথাটা মেনশন করেন না। যে একটা ধর্ষণ হয়েছে, আমরা দেখছি, যদি এটা সত্যি পরিণত হয়, যারা দোষী হবেন তারা শাস্তি পাবেন, কিংবা এটা একটা মিথ্যা কেস ছিল, কেউ মিথ্যা অনুযোগ করেছে, তাহলে সেও শাস্তি পাবে। এই কথাটা বলতে বিচার ব্যবস্থায় যাওয়ার আগে আমি বলছি, অবভিয়াসলি আমি নিজেও আইন সালিশ কেন্দ্র, আমিও কখনো কিছু বলি না কেন যদি আমরা ইনভলভ হয়ে যাই ওখানে গিয়ে, না হওয়া পর্যন্ত যে অন্যায়টা হয়েছে যদি হয়ে থাকে, আমরা শুনেছি হয়েছে, যদি হয়ে থাকে আমরা বিচার করব। তাহলে কিন্তু এর পরের যে মানুষের মধ্যে রেষারেষি, খামাখা সংঘর্ষ, এগুলা হবে না। কারণ সবাই ভাববে ও রাষ্ট্র তো আমলে নিয়েছেন, এইটুকু। মানে আমি আইন বা বিচার বিভাগের বাইরের ওই কথাটা আসলে বলতে চাই যে সামাজিক সচেতনতা বলে যে শব্দটি আমরা সবসময় বলে থাকি, ভেতরেই কিন্তু আপনার এই সামাজিক সচেতনতার যে বিষয়টি, জনপ্রতিনিধি বলেন, প্রত্যেকেরই একটি দায়বদ্ধতার জায়গা রয়েছে এবং সেখান থেকে অবশ্যই তাদেরকে ভয়েস রেজ করতে হবে। কেননা হয়তোবা সরকারের উচ্চ পর্যায় থেকে অনেক সময় অনেক বিবৃতি দেওয়া সম্ভব না, কারণ এটি কিন্তু বিচার ব্যবস্থাকেও প্রভাবিত করতে পারে। অনেক সময় একজন যদি একটি বিবৃতি দেন, তখন কিন্তু বিচার বিভাগ উনার ওই বিবৃতি দ্বারা যাতে কোনোভাবেই প্রভাবিত না হয়, সেটিও কিন্তু আসলে আপনি অভিযুক্ত বলেন, সেখানেও কিন্তু তার একটি অধিকার রয়েছে। কেননা যতক্ষণ পর্যন্ত অভিযোগ প্রমাণিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এই যে প্রিজাম্পশন অফ ইনোসেন্স, এটিও কিন্তু তার মানবাধিকার। তো কাজেই এখানে আসলে সামাজিক দায়বদ্ধতা, সেটি ঘরে ঘরে প্রতিরোধ গড়ে তোলা যেটি করতে হবে। আমরা দেখেছি যে ঢাকায় কিছু এলাকায় আমার জানা মতে যে চাইল্ড প্রোটেকশন কমিটি গঠন করা হয়েছে। সো সেখানে এলাকার দেখা যাচ্ছে বেশ কিছু গণ্যমান্য ব্যক্তি, কেউ হয়তো আপনার ডাক্তার, কেউ হয়তো স্কুলের প্রধান শিক্ষক, এরকম বেশ কিছু ব্যক্তি মিলে সেখানে শিশুরা প্রতিনিধিত্ব করছেন, বিভিন্ন বস্তি থেকে শিশুদেরকে এনে প্রতিনিধিত্ব করা হয়েছে, ট্রান্সজেন্ডার প্রতিনিধি রয়েছে। তো তারা কিন্তু খুব সুন্দরভাবে তাদের এলাকায় এলাকায়, পাড়ায় পাড়ায় যে কোনো বিষয়গুলো পুলিশের কাছে নিয়ে যাচ্ছেন, শিশুরা সচেতন, পুলিশকে খবর দিচ্ছেন, থানায় তারা যে জিডি করতে পারছেন। এবং এক মিনিটে আমি একদম যদি একটু বলেন, কারণ একদমই শেষে পৌঁছে গেছি, যে নীতি নির্ধারকদের ভূমিকাটা কি হওয়া উচিত? নতুন একটা সরকার আসছে সামনে, নীতি নির্ধারকদের এই নারীর উপরে যে অন্যায়, অত্যাচার, সহিংসতা, ধর্ষণ, এইসব ব্যাপারটা তাদেরকে আমলে নিতেই হবে এবং বিশেষভাবে তারা যেন এটার জন্য যে আইনগুলো আছে সেগুলো প্রণয়নের ব্যবস্থা করেন এবং মানুষকে সম্পৃক্ত করে এটার বিরুদ্ধে কাজ করেন। অনেক ধন্যবাদ। আমরা আগামীকালও এই বিষয়টি নিয়ে কথা বলবো অন্য কোনো অতিথিদের সাথে, আপনাদের সঙ্গে নিশ্চয়ই আবারও দেখা হয়ে যাবে অন্য কোনো বিষয়। এই ছিল আজকের আয়োজনে। আগামীকাল আবারও এই বিষয়ে কথা বলবো অন্য অতিথির সাথে। থাকুন ডিবিসি নিউজের সঙ্গেই।